হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুক্ত পাঠশালা। আজকের ভিডিওতে আমরা ভৌতবিজ্ঞান মাধ্যমিক 2017 যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও বলে রাখি, আমরা এই চ্যানেলে ভৌতবিজ্ঞানের পাশাপাশি অঙ্ক, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের মাধ্যমিক 2025-এর জন্য প্রিপারেশান কিন্তু করাচ্ছি। তাহলে সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো 2017 সালে প্রথম যে কোশ্চেনটা দেখো, আমাদের এমসিকিউ জিজ্ঞেস করেছিল যে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। ঠিক আছে, মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এবার তুমি যদি খেয়াল করো, এই যে মিথেনও কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস, জলীয় বাষ্প কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে, আর কার্বন ডাইঅক্সাইড তো প্রপারলি একদম গ্রিনহাউস গ্যাস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অক্সিজেন কিন্তু তোমার কি নয়, গ্রিনহাউস গ্যাস কিন্তু নয়। ঠিক আছে, কোশ্চেন নম্বর 2 দেখো কি বলছে, প্রদত্ত কোনটি চাপের এসআই একক। চাপের এসআই একক দেখো, নিউটন, মিটার ইনভার্স, নিউটন, মিটার টু দি পাওয়ার -2, নিউটন মিটার, নাকি শুধুমাত্র নিউটন। তাহলে দেখো তোমরা যদি চাপের যদি আমাদের ফর্মুলাটা তোমরা যদি খেয়াল করতে পারো, চাপের ফর্মুলা কি ছিল? চাপের ফর্মুলা ছিল P=F/A, তাই না? P=F/A। তাহলে উপরে কি হবে? বলের একক, নিচে কিসে আসবে? ক্ষেত্রফলের একক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখো 3 নম্বর কোশ্চেনে চলে আসছি। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 3 নম্বর কোশ্চেন তোমাকে বলছে এখানে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32। ঠিক আছে, প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব যদি 32 হয়ে যায় তাহলে তার হচ্ছে আণবিক ওজন কত হয়ে যাবে? আণবিক ওজন তার হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 64 হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যেটা কি বলছে যে প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, নাকি হচ্ছে প্রস্থচ্ছেদের উপরে। তাহলে দেখো যেটার উপরে ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে সেটা হচ্ছে তোমার হয়ে যাবে কি না, উপাদানের প্রকৃতি। ঠিক আছে, উপাদানের প্রকৃতি যেমন হবে সেই ধাতুর পরিবাহিতাঙ্ক তেমন হবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনে। 5-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে দর্পণের এটা বক্তৃতা নয়, এটা বক্রতা ব্যাসার্ধ হবে এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো। তাহলে আমরা বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি, ফোকাস দৈর্ঘ্যকে এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধটা ফোকাস দৈর্ঘ্যের কি হয়? দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? আমাদের বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি দেখো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে কি বলছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটা কোনটি? তাহলে প্রিজমের ভেতর দিয়ে সাদা আলো গেলে সেটা 7টা রঙের আলোতে ভেঙে যায়। তার মধ্যে যে আলোটার সর্বাধিক হচ্ছে বিচ্যুতি ঘটে সেটা হচ্ছে তোমার হচ্ছে বেগুনি আলো, অর্থাৎ অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর যে আলোটার সব থেকে কম বিচ্যুতি ঘটে সেটা কোনটা? সেটা হচ্ছে তোমাদের লাল আলো। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 7 কি বলছে দেখো, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার কোনটা হবে? তো অ্যাম্পিয়ার কোনটা হবে দেখো, আমাদের সঠিক উত্তর হবে কোনটা না, হচ্ছে ভোল্ট ওহম ইনভার্স। ভোল্ট পার ওহমকেই আমরা কি বলে থাকি? ভোল্ট পার ওহমকেই আমরা কি বলে থাকি না, অ্যাম্পিয়ার বলে থাকি। তাহলে অপশান বি হয়ে যাবে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে দেখো, 8 দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? ঠিক আছে, রোধাঙ্ক, উষ্ণতা যত বাড়াবো রোধাঙ্ক তত কী হবে? হ্রাস পাবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, অর্ধপরিবাহী এমন একটা পদার্থ যার কিনা হচ্ছে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কী হয়? হ্রাস পায়। ঠিক আছে, চলে আসছি দেখো আর আমাদের 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে প্রদত্ত কোনটি আলফা, বিটা, গামা, ঠিক আছে, এই 3টে রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম? ঠিক আছে, আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম কোনটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো আয়নন ক্ষমতা যদি অনুযায়ী আমরা সাজাই তাহলে প্রথমে আসবে আলফার সব থেকে বেশি, বিটার সব মাঝারি ধরনের এবং গামার সব থেকে কম। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে তোমার কিন্তু সঠিক উত্তর, অপশান এ। ঠিক আছে, চলে আসছি দেখো পরের কোশ্চেনে। কি বলছে দেখো, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? ঠিক আছে,
পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম নাকি সোডিয়াম? দেখো পারমাণবিক ব্যাসার্ধ কার সর্বাধিক হবে? পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়ে যাবে তোমার কার? পটাশিয়ামের, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে অপশান এ কিন্তু হয়ে যাবে তোমার সঠিক উত্তর, পটাশিয়াম, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, কি বলছে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? দেখো হাইড্রোজেন ক্লোরাইড HCl এর মধ্যে সমযোজী বন্ধন আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। তারপরে বলছে সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড নাকি ক্যালসিয়াম অক্সাইড? দেখো এখানে যে অপশানটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, হাইড্রোজেন ক্লোরাইড এর মধ্যে কিন্তু আমাদের সমযোজী বন্ধন বর্তমান থাকে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে যে প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? ঠিক আছে, কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এখানে অপশানটা একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি CH3COOH হবে, ঠিক আছে, CH3COOH হবে, এটা তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে যে হ্যাঁ 13 দাগের কোশ্চেন কি বলছে যে প্রদত্ত কোনটি গাঢ় অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? তাহলে গাঢ় অ্যামোনিয়াকে শোষণ করে কোন হচ্ছে উপাদানটা? গাঢ় H2SO4 নাকি P2O3, ক্যালসিয়াম অক্সাইড নাকি CaCl2? দেখো আমাদের গাঢ় অ্যামোনিয়াকে যে শোষণ করে সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ CaO এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি 14 কোশ্চেনে। 14 কোশ্চেন বলছে দেখো প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক কোনটা হবে? বক্সাইট, হিমাটাইট, ম্যালাকাইট নাকি হচ্ছে চ্যালকোপাইরিটিস, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর যেটা হবে আমাদের, যেটা অ্যালুমিনিয়াম ধাতুর হচ্ছে তোমার আকরিক, সেটা হচ্ছে আমার হয়ে যাবে বক্সাইট, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, ঠিক আছে। চলে আসছি দেখো 15 দাগের কোশ্চেনে, কি বলছে প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? তাহলে অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ কি হবে? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হবে CHO, ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। যদিও এখানে চিহ্নটা ভুল আছে, চিহ্নটা এরকম হওয়া উচিত ছিল, দুটো বন্ধন থাকবে তার মধ্যে C আর H আর তারপরে থাকবে O, তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তাহলে এ পর্যন্ত আমাদের মোটামুটি 1 নম্বরের কোশ্চেন শেষ। চলে আসছি আমরা 2 নম্বরের কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেন প্রথমে কোনটা বলছে দেখো খেয়াল করো একটু, ঠিক আছে। দেখো 2 নম্বর কোশ্চেন যদি তোমরা একটু খেয়াল করো, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে শূন্যস্থান পূরণ করো, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ পায়। তো উষ্ণতা কী হবে? উষ্ণতা হচ্ছে হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারের যত উচ্চতা বাড়বে উষ্ণতা ধীরে ধীরে কী হবে? কমতে থাকে। আর অথবা কি কোশ্চেন দিয়েছে দেখো, বলছে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। অর্থাৎ পৃথিবীর যে উষ্ণতা বাড়ছে তার কি কি ক্ষতিকর প্রভাব থাকতে পারে। কি লেখা আছে দেখো, ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, যা বিভিন্ন পরিবেশগত এবং সামাজিক প্রভাব ফেলে। ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যায় এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। এছাড়াও কি হবে? জলবায়ু পরিবর্তন ঘটে আর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পায়। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো আমাকে, নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা তোমার খেয়াল করো একটু। নেক্সট কোশ্চেন বলছে দেখো যে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? তাহলে দেখো আমাদের যে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে যে পরমাণুটা আমাদের ওজোন গ্যাসকে ভেঙে দেয় সেটা হচ্ছে আমাদের কি হবে? ক্লোরিন পরমাণু, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে যে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বলছি একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কী হবে? পৃথক হবে। তো এটা কিন্তু আমাদের সত্য হয়ে যাবে, ঠিক আছে, এটার উত্তর কী হয়ে যাবে? সত্য, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট, বয়েলের সূত্র অনুসারে কি বলছে দেখো, বয়েলের সূত্র অনুসারে যদি সূত্রটাকে অপরিবর্তিত রাখা হয়, ঠিক আছে, অপরিবর্তিত উষ্ণতায়, ঠিক আছে, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি কি? দেখো আমরা বয়েলের সূত্রে কি পড়ে এসেছি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের সঙ্গে কি হয়? ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তন এর গুণফল ধ্রুবক হবে। গাণিতিক রূপ তোমরা জানো, PV=K হয়, যেখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন আর Kটা হচ্ছে ধ্রুবক। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে 5 দাগে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব
বৈশিষ্ট্য। তো তরলের নিজস্ব বৈশিষ্ট্য কী হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরল যে পাত্রে রেখে গরম করা হয় সেই পাত্রের কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কটাও ইনক্লুডেড থাকে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কিন্তু সেই পাত্রের আয়তন বৃদ্ধিটা কিন্তু থাকে না। তাই জন্য এটা হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন দেখো, অথবা কি বলছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাহলে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী হবে? দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক যেটা হবে সেটা হচ্ছে তোমার কি না ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বা ওয়াট পার মিটার কেলভিন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো যেটা বলছে সেটা হচ্ছে কি না, সেটা তোমার বলছে আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোকের বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ কি হয়ে যাবে? আমাদের রামধনু বা রংধনু হচ্ছে আলোক বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো বলছে যে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? হ্রস্ব দৃষ্টি অর্থাৎ কাছের জিনিসকে দেখতে যে অসুবিধা হয় সেটা কিন্তু আমাদের অবতল লেন্স দ্বারা কিন্তু সঠিক করা যেতে পারে। ঠিক আছে, চলে আসছি দেখো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলছে যে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোর চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ যদি আমি পাল্টে দিই তাহলে বার্লোর চক্র যে দিক থেকে ঘুরছিল তার কি হবে? বিপরীত দিক থেকে ঘুরতে আরম্ভ করবে। অর্থাৎ সঠিক উত্তর কী হবে? বার্লোর চক্রের ঘূর্ণন বিপরীত দিকে ঘটবে। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে বলছে কুলম তড়িদাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? তাহলে 1 কুলম তড়িদাধানকে যদি আমি 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার 1 জুল। আর এটাই কিন্তু তোমার 1 জুলের সংজ্ঞা ছিল। ঠিক আছে, যে 1 কুলম তড়িদাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা 1 জুল বলে থাকি। নেক্সট কোশ্চেন দেখো 10 দাগে কি বলছে যে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় পরমাণু কিন্তু নিউক্লিয়াস থেকে কি হয়? বিটা কণা নির্গত হয়। চলে আসছি দেখো অথবার কোশ্চেনে যে কি বলছে আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি পাশে, এটা হচ্ছে 92U238। কি লেখা আছে? 92U238। ঠিক আছে, 92U238 এই হচ্ছে মৌলটা রয়েছে। ঠিক আছে, এবারে কি বলছে, আচ্ছা 1 মিনিট একটু ভালো করে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি রয়েছে? 92U238 কি রয়েছে? 92U আর ওপরে মাথায় কত রয়েছে? 238। ঠিক আছে, 92U238 রয়েছে। কি বলছে যে এই কণা থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? দেখো পারমাণবিক সংখ্যা কত হয়ে যাবে? দেখো এর পারমাণবিক সংখ্যা কত ছিল? 92। একটা আলফা কণা বেরিয়েছে মানে দুই একক কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ 92 থেকে কত হয়ে যাবে? 90। পাশে লেখা আছে দেখো যদি কোনো একটা মৌল থেকে আলফা কণা বেরিয়ে যায় সেক্ষেত্রে তার ভর সংখ্যা 4 কমে যায় আর পারমাণবিক সংখ্যা কত কমে যায়? 2 কমে যায়। ঠিক আছে, চলে আসছি দেখো 11 দাগের কোশ্চেনে বলছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। এবারে কি কি রয়েছে যে একটি সন্ধিগত মৌল কি হবে? নিকেল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে একটি ইউরেনিয়ামোত্তর মৌল কি হবে না প্লুটোনিয়াম হচ্ছে আমাদের ইউরেনিয়ামোত্তর মৌল। তারপর বলছে দেখো থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে। কে বিজারিত করে? না হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু বিজারিত করে আমাদের হচ্ছে Fe2O3 কে। তারপর বলছে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত থাকে। ধাতু সংকর কাঁসাতে কি থাকে? টিন উপস্থিত থাকে। ঠিক আছে, তারপরে দেখো যে কোশ্চেনটা বলছে যে 2F2। ঠিক আছে, 2F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। দেখো আমরা F সমান কত জানি? F এর পরমাণু ক্রমাঙ্ক ফ্লোরিনের 9 হয়। তাহলে দুটো হচ্ছে তোমার F2 রয়েছে, তাহলে F2 সমান কি হবে? আচ্ছা 9 এটা 7 হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কত হবে? 7 হবে। ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের হচ্ছে না। ঠিক আছে, ফ্লোরিনের 9 হয়। তাহলে দেখো 7 দুগুণে কত হবে? 14। তাহলে এখানে কিন্তু এইভাবে একটা ইলেকট্রন বিন্যাস তৈরি হবে, তোমরা একটু দেখে নিও পজ করে। নেক্সট দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো 13 দাগের কোশ্চেন কি বলছে? 13 দাগের কোশ্চেন বলছে যে দেখো 13 দাগের কোশ্চেন আমার কি বলছে? 13 দাগের কোশ্চেন বলছে বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? দেখো জলের মধ্যে আমি কি মেশাচ্ছি? HCl মেশাচ্ছি। HCl মেশালে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 যোগ করছি। জলের মধ্যে আমি কি যোগ করছি? H2SO4 যোগ করছি, তাই তো? এবারে দেখো এই H2SO4 যদি আমি যোগ করে দিই এর মধ্যে কি থাকবে? এই যে H2 আছে, H2টা কি করবে? H+ আয়ন উৎপন্ন করবে আর SO4 2- আয়ন উৎপন্ন হবে, যার ফলে তড়িৎ পরিবহনটা কিন্তু হবে। দেখো কি বলছে? বিশুদ্ধ জল অত্যন্ত মৃদু তড়িৎ বিরস্য পদার্থ। সাধারণভাবে বিশুদ্ধ জলের নগণ্য সংখ্যক অণু বিয়োজিত হয়ে অল্প সংখ্যক H3O+ ও OH- আয়ন উৎপন্ন করে, কিন্তু জলে সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণে আয়নের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জলের তড়িৎ পরিবহন ক্ষমতা বিশুদ্ধ জলের তুলনায় কি হয়? বেশি হয়। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে যে অথবার কোশ্চেন কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা? দেখো কোনো তড়িৎ বিশ্লেষণের সময়
সময় দ্রবণে যে তড়িতের বাহক হবে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা রয়েছে দ্রবণের মধ্যে তার উপাদানের আয়নগুলি। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপাদানের আয়নগুলি পারস্পরিক আকর্ষণ বল শিথিল হয়ে আয়নগুলি গতিশীল হয়। এই গতিশীল আয়নগুলি গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন কিন্তু করে। ঠিক আছে, দেখো 14 দাগের কোশ্চেন কি বলছে, বলছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। ঠিক আছে, এবারে দেখো কপার তড়িৎদ্বার যদি আমি ব্যবহার করি আর CuSO4 এর যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কিন্তু কপার আয়ন কোন দিকে যাবে না ক্যাথোডের দিকে কিন্তু ধাবিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 15 দাগের কি বলছে, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ উৎপন্ন হয় তার সংকেত কি। ঠিক আছে, দেখো আমাদের যে লেড নাইট্রেটের জলীয় দ্রবণ আছে তার মধ্যে যদি আমি H2S গ্যাস চালনা করি তাহলে সেখানে কিন্তু যে কালো রঙের অধক্ষেপটা পড়বে তার সংকেত হচ্ছে PbS। ঠিক আছে, অর্থাৎ লেড সালফেট। ঠিক আছে, লেড সালফাইড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়। দেখো আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে যখন H2S গ্যাস চালনা করব তখন কিন্তু ওই দ্রবণের বর্ণ কি হয়ে যাবে, সবুজ রঙের হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া অপরটি কি। দেখো একটা অ্যামোনিয়া আরেকটা কি, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইউরিয়া উৎপাদনে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে পলিভিনাইল ক্লোরাইড এর একটি ব্যবহার উল্লেখ করো। পলিভিনাইল ক্লোরাইড কী কাজে ব্যবহার করা হয় না বৈদ্যুতিক তার তৈরিতে, মানে বৈদ্যুতিক তারের ওপরের অংশ তৈরি করতে, তারপরে কেবলের আচ্ছাদন ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে দেখো কোশ্চেন কি বলছে যে CH3CH2CH2OH এর IUPAC নাম কত। দেখো এর IUPAC নাম কত হবে, এর IUPAC নাম কি হবে, IUPAC নাম হবে দেখো প্রোপান। প্রোপান 1 অল কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে, প্রোপান 1 অল। দেখো নেক্সট কোশ্চেন বা লাস্ট কোশ্চেনে চলে আসছি। দেখো কি বলছে যে CH3CH2OH সমবায়ব গঠন সংকেত লেখো। দেখো CH3OCH3 ডাইমিথাইল ইথার এটা হতে পারে, আর CH3CH2OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল এটাও হতে পারে। এবারে এই অণু দুটোর মধ্যে প্রথমটাতে অর্থাৎ ডাইমিথাইল ইথারটাতে হচ্ছে আমাদের এই ও গ্রুপটা রয়েছে, কিটোন গ্রুপটা রয়েছে, আর এখানে কিন্তু OH অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপটা রয়েছে। কিন্তু উভয় যৌগের আণবিক সংকেত কি হচ্ছে, C2H6O অর্থাৎ CH3OCH3 ডাইমিথাইল ইথার আর CH3CH2OH ইথাইল অ্যালকোহল এরা কিন্তু কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা দেখায়। দেখো ইথাইল অ্যালকোহলের গঠন দেওয়া আছে, এখানে এই মূলকটা অবস্থান করছে, ডাইমিথাইল ইথারে কিন্তু এই মূলকটা অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা মোটামুটি 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো এসেছিলো তার সমাধান করে ফেললাম। এর PDF কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে ভিডিওটা ভালো লাগলে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।